ওকে। রেকর্ডিং অন করতে ভুলে গেছিলাম। আপনারা যারা রেকর্ডেড ক্লাস দেখবেন তারা এই আগের 5 মিনিট হয়তো পাবেন না, 5-10 মিনিট হয়তো পাবেন না, যাই হোক। তো আমি যেটা বলছিলাম, যে একদম ম্যাপের মাঝ বরাবর আপনি একটা দাগ দিবেন। দাগ দিবেন মানে একদম কলম দিয়ে দাগ দেওয়ার দরকার নাই। মনে মনে কল্পনা করবেন যে কোনো ম্যাপ, আপনার জেলার ম্যাপও যখন নেবেন সেই ম্যাপের একদম মাঝ বরাবর একটা দাগ দিবেন। দেওয়ার পরে একদম এখানে যেটা হবে, এটা হবে উত্তর। আর নিচে হবে দক্ষিণ। আশা করি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এগুলো নিয়ে সমস্যা খুব একটা থাকবে না। দেখেন, এখন আমরা বাংলাদেশের উত্তর অংশ পাইলাম এবং বাংলাদেশের দক্ষিণ অংশ পাইলাম। তাহলে আমাদের প্রথম কাজ কি? যে কোনো একটা ম্যাপ যখন আমরা নিব, ম্যাপ নেওয়ার পরই আমরা ম্যাপের একদম মাঝখান থেকে একটা দাগ দিয়ে দেবো। কাল্পনিক দাগ হইতে পারে বা যে কোনো দাগ, বা আপনার যেটা সুবিধা হয়। একদম মাঝখান থেকে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে উপরের অংশ হয়ে যাবে উত্তর এবং নিচের অংশ হয়ে যাবে দক্ষিণ। এইবার আরো একটা কাজ করব আমরা। উপর থেকে নিজে মাঝ বরাবর একটা দাগ দিব। দেখেন, এবার এই পাশের যে অংশটা, মাউস দেখেন, এই পাশের যে অংশটা, এই পাশটা হবে পশ্চিম। আর এই যে এই পাশটা, এই পাশটা হবে পূর্ব। ওকে। এই পাশটা হবে পশ্চিম, এই পাশটা হবে পূর্ব। এখন আমি বললাম যে এই যে লম্বা দাগ, লম্বা দাগের এই পাশটা হবে পশ্চিম। তাহলে আমি আগে উত্তর লিখেই রাখছিলাম, এবার এর পাশে যদি আমি শুধু পশ্চিম যোগ করে দিই, দেখেন বাংলাদেশের উত্তর পশ্চিম অংশ আমি পেয়ে গেলাম। আমি বললাম যে এই যে লম্বা দাগ, লম্বা দাগের এই পাশটা যদি পশ্চিম হয় এবং লম্বা দাগের এই পাশটা হবে পূর্ব, তাইলে আমি এটাও পেয়ে গেলাম। তাহলে বাংলাদেশের এই অংশটা হলো উত্তর পূর্ব। দেখেন, চারটা দাগ দিয়ে আমি মূলত উত্তর পশ্চিম, উত্তর পূর্ব পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমি এখানে দক্ষিণ পশ্চিমে পেয়ে যাব এবং দক্ষিণ পূর্ব পেয়ে যাব। এই যে চার ভাগে ভাগ দিলাম, চার ভাগে ভাগ করে উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব এই অংশটুকু আমরা পেয়ে গেলাম। আমরা যে কথায় কথায় মাঝে মাঝে বলি উত্তরবঙ্গ, আমরা কথায় কথায় বলি দক্ষিণবঙ্গ, দক্ষিণ পূর্ব, আমরা মাঝে মাঝে বলি পশ্চিমবঙ্গ, এই ঘটনাগুলো আসলে কি? আমরা যখন ইন্টারন্যাশনাল করবো, আন্তর্জাতিক যখন আমরা আলাপ আলোচনা করব, তখন আমরা মাঝে মাঝে বলি পশ্চিমা বিশ্ব, মাঝে মাঝে কি বলা যায়, বলি মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্য। এই ব্যাপারগুলো কি? এই ব্যাপারগুলো আমরা যখন ঠিক একই নিয়ম ব্যবহার করে আমরা যখন পৃথিবীর মানচিত্র ব্যবহার করব, সেই পৃথিবীর মানচিত্রতে একই নিয়ম ব্যবহার করেই আমরা এই বিষয়গুলো সমাধান করব। এইটুকু মোটামুটি বেসিক একটা, খুব খুবই সংক্ষেপে একটা বেসিক কনসেপ্ট দিলাম। এবার আমরা একটু সীমানা নিয়ে আলাপ আলোচনা করি। দেখেন, আমি এখানে কাল্পনিক দুটো দেশ আঁকি। উম, ধরেন এই যে এইভাবে একটা দেশ আঁকলাম। ধরেন, ধরে নেন এটা একটা দেশ, এবং ধরে নেন এটাও একটা দেশ। ধরার খাতিরে বলতেছি আর কি। ধরি এই দেশের নাম নেপাল, এবং ধরি এই দেশের নাম ভুটান। একটু আগে আমরা যে মাঝখান থেকে দাগ দিছিলাম, মাঝখান থেকে দাগ দিয়ে বললাম যে উপরের অংশ উত্তর, নিচের অংশ দক্ষিণ। তার মানে এই মাঝখানের দাগের উপরে যা আছে সবই উত্তর। তাইলে আমি বলতে পারি বাংলাদেশের উত্তরে ভুটান এবং নেপাল অবস্থিত। এটা অবভিয়াসলি বলতে পারি। দেখেন, আর দক্ষিণে কি অবস্থিত? দক্ষিণে যে বঙ্গোপসাগর, এটা আমরা বলতেই পারি মাঝখানে দাগ দিয়ে। আচ্ছা, নেপাল ভুটান কেন আঁকলাম?
নেপাল ভুটান এই কারণে আঁকলাম যে নীল অংশটুকু নেপাল, নীল অংশটুকু ভুটান, তার মাঝামাঝি যে সাদা অংশটুকু আছে, এই যে সাদা অংশটুকু, আমার মাউসের কার্সার খেয়াল করবেন, এই যে সাদা অংশটুকু আছে, এই সাদা অংশটুকু আসলে কি? এই সাদা অংশটুকুকে আমরা বলতেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আমরা এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। দেখেন, এইখান থেকে আমি একটা লম্বা দাগ টানি, এই যে আমার বাংলাদেশের কাঁটাতারের বেড়া ধরে, ঠিক আছে? একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, সেটা বিষয় না, এই যে ধরেন এই যে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? আমি আগেই বললাম যে সাদা অংশ যেটা আমরা দেখতেছি, এই সাদা অংশ হইতেছে আমার টোটালটাই ভারত, এই যে এইখান থেকে নিয়ে এই পাশ থেকে নিয়ে এই মাঝখান থেকে নিয়ে টোটাল জিনিসটাই হইতেছে ভারত, সাদা অংশটা। তো আমি এখন যে লাল দাগটা দিলাম, এই দেখেন এখান থেকে নিয়ে শুরু করে এই যে এই পর্যন্ত লাল দাগ দিলাম, তাহলে ভারত তো বুঝলাম, তাহলে ভারতের কোন রাজ্য, ভারতের কোন অংশ, বা ভারতের যে জায়গাটা, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম এই যে পশ্চিমবঙ্গ। কেমন? তাহলে ভারতের পশ্চিমবঙ্গ, তাহলে আমরা বলতে পারি যে দেখেন বাংলাদেশের একটা দীর্ঘ সীমানা, একদম টপ টু বটম, একদম নিচে থেকে নিয়ে শুরু করে একদম উপর পর্যন্ত নিয়ে শুরু করে, এবং এই পাশে ডান পাশে আছে খানিকটা, এখানে একটা ভারতের আমি রাজ্য পাইলাম এবং তার নাম হইতেছে পশ্চিমবঙ্গ। ওকে ফাইন। দেখেন, তাহলে আমরা বাংলাদেশের পাশে ভারতে একটা রাজ্য পেলাম, তার নাম পশ্চিমবঙ্গ। দেখেন এইখানে ছোট্ট করে একটা কথা লেখা আছে, মেঘালয়, তার নিচে আবার ব্র্যাকেট দিয়ে আছে ভারত, আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু জুম করি, দেখেন এই যে মেঘালয়, তার নিচে ভারত, খেয়াল করছেন হয়তো। তাহলে আমি বলতে পারি বাংলাদেশের উত্তরে আরো একটা ভারতের রাজ্য আছে এবং সেই রাজ্যের নাম মেঘালয়। খেয়াল করেন এই যে মাঝখান থেকে দাগ দিলাম, উত্তরে ভারতের কোন কোন রাজ্য আছে? উত্তরে এই যে লাল দাগ পর্যন্ত ছিল আগে কি পশ্চিমবঙ্গ ছিল, মেঘালয় পাইলাম। এবার দেখেন এইখান থেকে আরো একটা জায়গা আছে, এই যে এরকম একটা হবে হয়তো এরকম, এখানে আরো একটা রাজ্য, তার নাম হইতেছে আসাম। তাহলে আমরা অলরেডি বাংলাদেশের পশ্চিম পাশ নিয়ে এবং উত্তর পাশ নিয়ে টোটাল তিনটা রাজ্য খুঁজে পেলাম। এক হলো পশ্চিমবঙ্গ, এক হইতেছে মেঘালয়, এবং আর একটা হইতেছে আসাম। আসামের অংশটা একটু বড়, মানে আসামের পেটের ভিতরে মেঘালয় আর কি। এইবার দেখেন এইখানে যে বাংলাদেশের এই যে পেটের ভিতরে এইখানে দেখেন আরো একটা জায়গা আছে, এই যে ছোট্ট একটা জায়গা ত্রিপুরা। এই ত্রিপুরা এইটাও ভারতের একটা রাজ্য। তাহলে আমরা আপাতত পাইলাম চারটা, এবং এইখান থেকে নিয়ে আমি যদি একদম নিচ পর্যন্ত চলে আসি, তীর চিহ্ন পর্যন্ত চলে আসি, এখানে আমি আরো একটা রাজ্য পাচ্ছি এবং তার নাম মিজোরাম। মিজোরাম। তাহলে আমি টোটাল, খেয়াল করে দেখেন এই পর্যন্ত একদম এই যে এই কোণা থেকে নিয়ে শুরু করে এসে এই মাথা থেকে এসে এই পর্যন্ত টোটাল ভারতের রাজ্য পাইলাম পাঁচটা: পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং এইখানে এসে মিজোরাম। তাহলে টোটাল রাজ্য পাইলাম পাঁচটা, কিন্তু দেশ পাইলাম কিন্তু একটা। এই যে পাঁচটা রাজ্যের কথা বললাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, এই পাঁচটা রাজ্যই ভারতের। তো কাজেই আমি দেশ হিসেব করে যদি বলি, দেশ হিসেব করলে মাত্র একটা দেশ পাইছি, আমার বাংলাদেশের আশেপাশে আছে। এইবার দেখেন এই যে তীর চিহ্ন দেওয়া আছে যেটা, দুই দিকেই তীর, দুই দিকেই অ্যারো, এই চিহ্ন দেওয়া আছে, এই পর্যন্ত ভারত, বাট এই তীর চিহ্নের পর থেকে নিয়ে শুরু করে যদি এই পর্যন্ত আসি, এইখানে আর একটা দেশ আছে, সেই দেশের নাম মিয়ানমার। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আশেপাশে দেশ পাচ্ছিলাম একটা, এবং এখন আমি বাংলাদেশের টোটাল বাংলাদেশের সারাউন্ডিংসের দেশ পাইলাম দুইটা, এবং এই দুইটা দেশের ভিতরে একটা হইতেছে ভারত এবং একটা হইতেছে মায়ানমার। আমরা তো এই পাশে বিভিন্ন রাজ্য দেখলাম, এখানে চীন বলে একটা কথা লেখা আছে। এই চীন অ্যাকচুয়ালি চীন দেশ বা চায়না বা শি জিনপিং এর সেই চীন না, এই চীন হইতেছে মায়ানমারেরই একটা রাজ্য এবং সেই রাজ্যের নাম চীন। তাহলে আমি বাংলাদেশের টোটাল সারাউন্ডিংসে কি কি পাইলাম দেখেন, একদম কাছাকাছি টোটাল একটা দেশ পাইলাম, যে দেশটা একদম বাংলাদেশের সাথে লাগোয়া সেই দেশের নাম ভারত। আরও একটা দেশ পাইলাম, যে দেশটা বাংলাদেশের সাথে লাগোয়া সেই দেশের নাম মিয়ানমার। এবং ভারতের পাঁচটা রাজ্য পাইলাম যেটা বাংলাদেশের চারিদিকে ছড়ানো আছে: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এবং আরেকটা দেশ যেটা পাইলাম মিয়ানমার, তার একটা রাজ্য পাইলাম, সেই রাজ্যের নাম কি? চীন। এবং বাংলাদেশের ঠিক উত্তরে একদম লাগোয়া না, কিন্তু একদম কাছাকাছি আরো দুটো দেশ পাইলাম, সেটা হচ্ছে নেপাল এবং ভুটান। ওকে।
দেখেন, এখানে বেশ কিছু কথা লেখা আছে। ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত প্রায় 4156 কিলোমিটার। এই যে আমি একটু আগে ছবি এঁকে যেটা আঁকালাম, এই যে এখান থেকে শুরু করে নিয়ে এই যে এই পর্যন্ত টোটাল আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার এই জিনিসটা আসতেছে, এই যে। এবং মায়ানমারের সাথে যে সীমান্ত আছে সেটা আসতেছে এই 271 কিলোমিটার। আপনাদের যেটা পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এই দুটোর যোগফল আসে। বাংলাদেশের টোটাল সীমান্তের দৈর্ঘ্য কত, এই যে 4156 যোগ 271 যোগ করে যা হয় সেটাই উত্তর। এবং এই পাশে বাংলাদেশের উপকূল রেখা আছে 711 কিলোমিটার। বাংলাদেশের মোট আয়তন তো জানেন 1,47,000 এরকম। আমরা ক্লাস 3 4 এগুলো সবাই পড়ছিলাম। আচ্ছা, এইখানে এই জিনিসটা দেখেন, এখানে একটা কর্কট ক্রান্তি রেখা আছে, এটা একটা ভূগোলের একটা ব্যাপার। আপনারা যখন ভূগোল পড়বেন তখন এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে, আমি সেটা নিয়ে যাচ্ছি না। বাংলাদেশের উপর দিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা রেখা গেছে, ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশের পরে দিয়ে গেছে তা না, সমস্ত মানে এই এই লাইনের ভিতরে যত যত দেশ আছে সব দেশের উপরে দিয়ে গেছে। বাংলাদেশের ভিতরে দিয়ে এই এই অংশ দিয়ে এই যে রেখাটা গেছে আর কি, ফরিদপুর ঢাকা হয়ে এই যে কুমিল্লার এই অংশ হয়ে গেছে আর কি। এই রেখাটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। আমরা ভূগোলের যে ক্লাস সেই ক্লাসে এটা নিয়ে আরো বিস্তারিত দেখবো আর কি। এতক্ষণ যে কথাগুলো বললাম তার সামারাইজ যদি আমি করি, তার সামারি আমরা এই জিনিসগুলোর ভিতরে পাই। এবং দেখেন, বাংলাদেশের একদম উত্তরে কি, বাংলাদেশের একদম দক্ষিণে কি, পশ্চিমে কি, এই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। এখন এখানে ঝামেলা যেটা বাদে এবং ঝামেলা যেটা হবে সেটা হইতেছে একদম পূর্বে কি আছে বান্দরবান, একদম উত্তরে কি আছে পঞ্চগড়। পঞ্চগড়ের যদি সাব সেগমেন্ট করি তাহলে আসবে তেতুলিয়া, তেতুলিয়াতে যদি আরো ছোট করে আনি তাহলে আসবে বাংলাবান্ধা। মানে একদম বাংলাবান্ধা হইতেছে অ্যাকচুয়াল জায়গার নাম, তেতুলিয়া হইতেছে উপজেলার নাম। এবং জেলা হিসেবে যদি উত্তরের জেলা বলা হয় তাহলে সেটা পঞ্চগড়। আপনারা এখানে একটু মার্ক করবেন, নোট করবেন, ভুলটা কোথায় হয় জানেন? ভুল হয়, আপনারা পড়ছেন বাংলাদেশের একদম উত্তরে অবস্থিত জেলার নাম কি পঞ্চগড়। আপনারা হয়তো তেঁতুলিয়াও পড়ে গেছেন, তেঁতুলিয়া পঞ্চগড়, মানে তেঁতুলিয়া কমা দিয়ে পঞ্চগড়, বাট এইটা আর পড়েন নাই, বা এটা হয়তো পড়ে গেছে। এখন প্রশ্ন যখন আসছে, ক নম্বর অপশনে দিয়ে আছে পঞ্চগড়, খ নম্বরে দেখেন আরো অন্যান্য কিছু দিয়ে আছে, এবং ঘ নম্বরে দিয়ে আছে বাংলাবান্ধা। প্রশ্নে বলছে বাংলাদেশের একদম উত্তরে অবস্থিত জায়গার নাম কি। আপনি পঞ্চগড় পাইছেন এক নম্বর অপশনে, পঞ্চগড় এক নম্বর অপশনে পাওয়ার সাথে সাথে আপনি পঞ্চগড় দাগায় ফেলছেন, গুল্লা পূরণ করে ফেলছেন। এবং তারপর আপনার মনে হলো যে আমি তো ক নাম্বার দাগাইলাম, আমি তো পেরেই গেছি, আচ্ছা দেখি ওরা আমার সাথে চালাকি করে আর কি কি অপশন দিছিল। তো আপনি খ, গ এবং ঘ নাম্বারে গিয়ে দেখলেন বাংলা বান্দা। এইবার তখন আপনার মাথায় আকাশ ভেঙে পড়লো। এবং আপনি ভাবলেন যে ঘটনাটা কি, আমি তো পঞ্চগড় দেখালাম, পঞ্চগড় তো জেলা, কিন্তু একদম উত্তরে তো আমি পড়ছিলাম বাংলা বান্দা, এটা তো অ্যাকচুয়াল পয়েন্টের নাম এরা উল্লেখ করে দিছে। দ্যাটস রাইট। যখন এরা অ্যাকচুয়াল পয়েন্টের নাম উল্লেখ করে দিতেছে তখন যদি আপনি পঞ্চগড় শুধু জেলার নামে গুল্লা পূরণ করেন, তাহলে অবভিয়াসলি আপনার উত্তরটা ভুল হবে। কাজেই সাধারণ জ্ঞানে উত্তর করার সময় কোন একটা উত্তর আপনি পারলেন, তার মানে এই না যে আপনি দেখার সাথে সাথে আপনি গুল্লাটা পূরণ করে দিবেন। আপনার কাজ হইতেছে চারটা অপশনই ক্লিয়ার করে দেখা, এবং চারটা অপশন দেখার পরে তারপর আপনার যেটা মনে হবে আপনি সেটা দাগাবেন। দেখেন, এবার আমরা সীমান্তবর্তী কিছু জেলা নিয়ে আলাপ আলোচনা করি। আমাদের যে জেলাগুলো আছে সীমান্তবর্তী জেলা নিয়ে আলাপ আলোচনা করার জন্য আমাদেরকে এই ম্যাপটা একটু খেয়াল করে দেখতে হবে। দেখেন, এখানে একটা ম্যাপ আছে, বাংলাদেশেরই ম্যাপ। এইখানে বেশ কিছু জেলার নাম এখানে দেওয়া আছে, দেখেন একদম কোনাকুনি মানে একদম লাগোয়া এই জেলাগুলোর ম্যাপ এখানে দেওয়া আছে। এখন আপনি খেয়াল করে দেখতেই পাচ্ছেন এই যে জেলাগুলোর নাম দেওয়া আছে, এই জেলাগুলো কোনো না কোনোভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কাঁটাতারের বেড়ার সাথে এদের কোনো না কোনোভাবে একটা যোগাযোগ আছে, খেয়াল করে দেখবেন। দেখেন এই যে ছোট্ট একটা জেলা জয়পুরহাট, দেখেন এরও কিন্তু এই যে ছোট্ট একটা জায়গা, এই যে এইখানে এই জায়গাটাতেও কিন্তু ছোট্ট একটা কাঁটাতারের বেড়া আছে। মানে আপনি এখানে দেখে মনে হইতেছে ছোট, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা ছোট না, বড়। আপনি যদি হেঁটে পার হইতে যান দেখবেন আপনার একদিন সময় লাগবে, এরকম একটা অবস্থা। কোনো না কোনোভাবে সীমানা আছে। এবং এই পাশে যে জেলাগুলো আছে এইখানেও দেখবেন যে কোনো না কোনোভাবে হয় ভারতের সাথে, তা না হলে মিয়ানমারের সাথে তাদের সীমানা আছে। তাহলে বাংলাদেশে টোটাল 64টা বাংলাদেশে টোটাল 64টা জেলা আছে। আমরা আমরা যদি এই জেলাগুলোর একদম এই সাতক্ষীরা থেকে গোনা শুরু করি এবং কক্সবাজার এসে গোনা শেষ করি, তাহলে দেখব যে আমি টোটাল জেলা পাবো 33টা। আমি যদি এখান থেকে গোনা শেষ করি তাহলে সাতক্ষীরা থেকে এই কক্সবাজার পর্যন্ত টোটাল জেলার সংখ্যা আমি পাবো 33টা। বাট আমি বলতেছি দেখেন এখানে
টোটাল সীমান্তবর্তী জেলা আছে 32টা, ভারতের সাথে সীমান্তবর্তী জেলা আছে 30টা। খেয়াল করেন, আমার টোটাল জেলা আছে 32টা বললাম, কিন্তু গুণে দেখবেন 33টা। শুধুমাত্র ভারতের সাথে সীমান্ত আছে এরকম জেলার সংখ্যা কয়টা? 30টা। এবং শুধুমাত্র মায়ানমারের সাথে জেলা আছে এরকম জেলা কয়টা? 3টা। একটা কমন জেলা আছে, যেই জেলার সাথে ভারত এবং মিয়ানমার দুই দেশেরই সীমান্ত আছে, এবং সেই জেলাটা কোনটা? দেখেন, রাঙামাটি। এই একটা কমন জেলা থাকার কারণে আমার এটা টোটাল জিনিসটা 33টা না হয়ে 32টা হয়ে গেছে, যেহেতু একটা কমন পড়ছে। একটা জেলায় আছে রাঙামাটি, এবং এই জেলার সাথে ভারত এবং মিয়ানমারের কমন একটা সীমানা আছে। তাহলে টোটাল সীমানা এবং ভারতের সাথে এবং মায়ানমারের সাথে সীমানা এবং কমন জেলা কোনটা, এটা গুরুত্বপূর্ণ। দেখেন, আমাদের দক্ষিণে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। আপনি এই বঙ্গোপসাগরে ধরেন আপনি কুয়াকাটায় গেছেন, এই যে এই পটুয়াখালীর এই কুয়াকাটায় গেছেন। কুয়াকাটা গিয়ে আপনার মনে হলো যে আমার কাছে একটা খুব দ্রুত গতির স্পিড বোট আছে, আমার এখন মনে হইতেছে যে আমি এই বঙ্গোপসাগর থেকে সোজা একদম এইদিকে চলে আসবো। আমি স্পিড বোট আছে, আমার কাছে যথেষ্ট ফুয়েল আছে, আমি চাইলে অনেক দূর পর্যন্ত যাইতে পারবো। আমি স্পিড বোট নিয়ে এইদিকে সোজা চলে আসবো, দেখি আমি কত দূরে যাইতে পারি। আপনি কত দূর যাইতে পারবেন? এখন কেউ যদি ইচ্ছা করে সে তো আসলে অনেক দূরে যাইতে পারবে, কিন্তু আপনি আটকাবেন এই জায়গাতে। এখানে আমাদের কিছু সীমানা স্যার আছে। একটা, স্যার ওই আপনার ওই যে রাখাইন এবং চীন লেখা, স্যার ওটা চীন হবে না না কাচিন হবে স্যার? চীন হয় কাচিন হয়, এটা এইগুলো নিয়ে, এই কমন নাউন গুলো নিয়ে মানে এত সমস্যা না, ঠিক আছে? এগুলো ইয়ে করতে পারবেন আপনি, চীন হোক কাচিন হোক একটা আপনি অ্যান্সার করতে পারবেন। তো দেখেন, ও আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই। আপনাদের মনে হয় পরীক্ষা হবে, আহ, আমরা যেই টপিক নিয়ে ক্লাস করছি এই টপিকের পরে আপনাদের একটা পরীক্ষা হবে। আপনারা এই পড়াটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করবেন। আপনাদের এই যে পিডিএফটা যখন আমি গ্রুপে দিয়ে দিব, পিডিএফটা গ্রুপে দেওয়ার পর যে ঘটনাটা ঘটবে, আপনারা পিডিএফটা পড়বেন, পড়ার পরে অনেক ইনফরমেশন দেখবেন যে আপনারা মনে রাখছেন, এবং কিছু কিছু ইনফরমেশন আপনারা পাবেন না। বাট আপনাদের যখন পরীক্ষার লিঙ্ক দিয়ে দিব, পরীক্ষার লিঙ্ক দেওয়ার সময় আপনারা যখন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তখন দেখবেন সেখানে নতুন নতুন কিছু প্রশ্ন পাবেন, যে প্রশ্নগুলো আপনি পিডিএফে পান নাই। পরীক্ষা মানে কিন্তু আসলে নিজের ঝালাই করা বা নিজেকে পরীক্ষা করা, এটাও একটা ব্যাপার, এবং পরীক্ষাটাকেও আপনি পড়ার একটা অংশ হিসেবে দেখবেন। ধরেন পরীক্ষাতে আপনি দুটো তিনটে প্রশ্ন বা একটা দুটো প্রশ্ন, খুব বেশি এরকম হওয়ার কথা না, একটা দুটো প্রশ্ন আপনি পাবেন না, সেই প্রশ্নটাকে আপনি নতুন একটা ইনফরমেশন হিসেবে এই পিডিএফ এর একটা অংশ হিসেবে আপনি গণ্য করবেন। ওকে, ফাইন। দেখেন, বিগত সালের বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। বেশ কিছু প্রশ্ন মানে এই যে যেই প্রশ্নগুলো আমরা এখানে ইনক্লুড করছি, সেই প্রশ্নগুলো ম্যাক্সিমামই আপনার কোনো না কোনো চাকরির পরীক্ষাতে আসছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোনো প্রশ্ন এখানে নাই। কোনো না কোনো চাকরির পরীক্ষা, ছোট হোক বড় হোক, বিসিএস হোক নন ক্যাডার হোক, বা যে কোনো পিএসসির পরীক্ষা হোক, যে কোনো কোনো না কোনো চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো কোথাও না কোথাও আসছে। কাজে এই প্রশ্নগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, শুরুতে বেশ কিছু প্রশ্ন আছে, এবং এই প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করবেন। এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, নদ নদী নিয়ে একটা কিছু কমন কথা বলি এখানে। আসলে বোঝানোর তেমন কিছু নাই, কিন্তু কিছু কমন কথা বলি। আন্তঃসীমান্ত নদী, আমরা এখানে দেখেন কিছু ইনফরমেশন দিছি। আন্তঃসীমান্ত নদী, আন্তঃসীমান্ত নদী মানে জানেন তো? ধরেন আপনি আপনার যে জেলা, সেই জেলা একটা বিশাল মস্ত একটা দিঘি কাটলেন। আপনি বলতে পারেন যে এই দিঘিটা আমার জেলার একটা দিঘি। আপনি একটা আপনার এলাকায় একটা পুকুর কাটলেন, বললেন যে আমার এই এলাকার পুকুর। বাট আপনি নদীর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটাইতে পারবেন না। নদীর ক্ষেত্রে যেটা হবে, সেটা হইতেছে নদী ম্যাক্সিমাম সময়, এবং পানির একটা ধর্ম আপনারা জানেন, পানি সবসময় যেটা করে, পানি সবসময় উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ার যে একটা টেন্ডেন্সি পানির, এটা সবসময় পানির ক্ষেত্রে ঘটে। এবং আমরা আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে একটু নিচের দিকে অবস্থান করছি। আমাদের ম্যাক্সিমাম নদী আমাদের বাংলাদেশের উপর দিক থেকে নিচের দিকে অবস্থান করছে। এবং দেখেন, বাংলাদেশের ম্যাপ যদি দেখি, ম্যাক্সিমাম নদী এই উপর দিক থেকে আসবে, এসে 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 এই বঙ্গোপসাগরে এসে পতিত হবে। এটা হইতেছে ব্যাপার। তো কোনো নদী এরকম নাই যে এই নদী এখান থেকে তৈরি হয়েছে, তৈরি হয়ে এখান থেকে এসে বঙ্গোপসাগরে পড়ছে। এই নদী আপনি যদি এই দিক থেকে যান, যাইতে 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 বাংলাদেশের কাঁটাতারের বেড়া পার হয়ে আপনি আরো এই উপরের দিকে চলে যাবেন।
উপরের দিকে যখন যাবেন, বাংলাদেশের বর্ডার যখন ক্রস করে ফেলবেন, তখন অন্য দেশের ভিতরে চলে যাবেন। তো যেই নদী অন্য দেশের ভিতর থেকে আসছে, এবং ওই নদীকে আপনি আপনার নিজের দেশের একান্ত সম্পদ, আপনি ওই যে দিঘি, পুকুর, নালা এরকম করে বলতে পারবেন না যে এটা আমার। তো যেটা বিভিন্ন দেশের ভিতর দিয়ে চলে আসছে, তো সেই নদীগুলোর ক্ষেত্রে আমরা বলি যে এই নদীগুলো আন্তঃসীমান্ত নদী। জাস্ট এ মিনিট। এরকম এরকম নদীর সংখ্যা আছে কতটা? এরকম নদীর সংখ্যা আছে 57টা, আবার কখনো কখনো দেখেন 58টা। 57টা আমরা কোন সোর্স থেকে বলতেছি? আমাদের একটা নদী কমিশন আছে, সেই নদী কমিশন বলতেছে এরকম নদীর সংখ্যা 57টা। আবার বাংলাপিডিয়া, বাংলাপিডিয়া বলে একটা বই আছে, খুব বিখ্যাত বই, যেখানে আমরা ওই উইকিপিডিয়ার মতো কিছু কিছু ইনফরমেশন পাই। সে বাংলাপিডিয়া আবার বলতেছে যে এখানে নদীর সংখ্যা আছে 58টা। এখন পরীক্ষার হলে আপনি কোনটা দাগাবেন? আমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেটা ঘটে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমরা সবসময় বিভিন্ন যে দপ্তরগুলো আছে তারা এই অপশনটাই সাধারণত চুজ করে। 57টা থাকুক বা 58টা থাকুক এটা বিষয় না, আমরা এই 58টা কেটে দিব, বাংলাপিডিয়ার ইনফরমেশনটা সাধারণত নিব না। কারণ বিভিন্ন চাকরির পরীক্ষার দপ্তরগুলো 57টা নদী এই এই ইনফরমেশনটাই সবসময় নেয়, এবং এইটা নিয়েই তারা আনসার কাউন্ট করে। এমন কিছু কিছু নদী আছে যেটা বাংলাদেশ এবং ভারতের ব্যাপার। সেরকম নদীর সংখ্যা কতটা? সেরকম নদীর সংখ্যা হচ্ছে 54টা, যে নদীগুলো বাংলাদেশ এবং ভারতের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। এরকম নদীর সংখ্যা 54টা নদী কমিশনের মতে, বাট 55টা বাংলাপিডিয়ার মতে। এগেইন, আমি বাংলাপিডিয়ারটা নিচ্ছি না। আপনারা যারা আরো অ্যাডভান্স প্রিপারেশন নিতে চান তারা এইটা মনে রাখতে পারেন, বাট আমি বলতেছি যে আপাতত আপনারা 54টাই মনে রাখেন। এবং বাংলাদেশ মায়ানমার আন্তঃসীমান্ত নদী কয়টা? 3টা। তাহলে বাংলাদেশ ভারতে পাইলাম 54টা, এখানে পাইলাম 3টা। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে আসছে এরকম নদী যেটা আছে, দেখেন এখানে 4টা আছে। আহ, আপনারা এই জিনিসটা একটু, মানে জাস্ট একটু চেষ্টা করবেন যে এইভাবে মনে রাখার, যেভাবে আপনারা মনে রাখতে পারেন আর কি। সবাই একটু মিউট করেন, মিউট করেন, ভিডিওটা অফ করেন কাইন্ডলি। আপনারা যদি এভাবে মনে রাখতে মুখস্থ করতে চান তাহলে মুশকিল হবে। দেখেন এখানে ছোট্ট একটা ক্যাচি ওয়ার্ড লিখে রাখা হয়েছে, ক্যাচি ওয়ার্ড। পুয়াটম, পু দিয়ে পুনর্ভবা, আ দিয়ে আত্রাই, ট দিয়ে টাউন, ম দিয়ে মহানন্দা। আপনারা যত আপনার পড়া এইভাবে শর্টকাট করে আনতে পারবেন, বা যত আপনার পড়া এইভাবে কি বলা যায়, কেটে ছেটে বেটে আপনার নিজের মতো করে করতে পারবেন, আপনার পড়া তত সহজে আপনার মনে থাকবে। আপনাকে প্যারাগ্রাফ এসের মতো মুখস্থ করতে হবে না। তো দেখেন, শাখা নদী উপনদী বলে একটা ব্যাপার আছে। শাখা নদী এবং উপনদী কি, আপনারা যে কোনো গাছের দিকে তাকাইলে জিনিসটা বুঝতে পারবেন। গাছ থেকে, গাছের যে মূল, যে গাছ, গাছ থেকে যেই নতুন নতুন শাখাগুলো বের হয় সেগুলোকে আমরা বলি গাছের শাখা। এটা যদি আমার এই যে এইখানে যদি আমি এটা মূল নদী ধরি, এই মূল নদী থেকে যে অংশটা আমার বের হয়ে যাচ্ছে, মূল নদী থেকে বের হয়ে অন্য কোনো নদীর নাম ধারণ করলো, এরকম যে নদীগুলো হবে সেইগুলোকে আমি সাধারণত বলি শাখা নদী। এবং অন্য কোনো একটা জায়গা থেকে কোনো একটা নদী আসছে, কোনো একটা জায়গা থেকে, ধরেন কোনো একটা জায়গা থেকে একটা নদী এসে এই মূল নদীর সাথে মিশে গেছে, এই মূল নদীর সাথে মিশে গেছে, সেই নদীগুলোকে আমরা বলতেছি উপনদী। এখানে দুটো সেগমেন্ট পেলাম, দেখেন মূল নদী, স্রোত অব্যাহত। এই স্রোত অব্যাহত থাকা অবস্থায় মূল নদী থেকে কোনো কোনো নদী বের হয়ে অন্যদিকে চলে গেছে, নদীর থেকে বের হয়ে যেটা গেছে সেটাকে আমরা বলতেছি শাখা নদী, গাছের মতো। আর নদীর অংশ ছিল না, বাট অন্য কোনো নদী থেকে এসে এইভাবে কোনো বেঁকায় বেঁকায় আস্তে আস্তে এই মূল নদীর সাথে যুক্ত হয়ে গেছে, এরকম যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা বলি সেই নদীটার নাম উপনদী। দেখেন এখানে বেশ কিছু শাখা নদী উপনদীর নাম পাবেন, যেমন পদ্মার এক্ষেত্রে বেশ কিছু শাখা নদী আমরা এখানে দিচ্ছি। দেখেন পদ্মার কিছু শাখা নদী কি আছে: আড়িয়াল খাঁ, মধুমতি, মাঘা, মাথাভাঙা, গড়াই, কুমার। এখানে যে ব্যাপারগুলো আছে এইগুলো সবই পদ্মার শাখা নদী। শাখা নদীর ক্ষেত্রে এই যেগুলো এখানে দেখানো আছে ম্যাক্সিমাম সময় এইগুলোই আসে, এর বাইরে সাধারণত প্রশ্ন আসে না।
এটা খুব কমন একটা মানে ছড়ার মতো একটা সেন্টেন্স। এটা আপনারা জাস্ট আপনাদের মতো মনে রাখতে পারেন। আমাগো কুমারের ভাই বড়ই চিটার। এবং এইগুলো দিয়ে আমরা কোন কোন নদীগুলোরে আসলে বুঝাই? আদি আড়িয়াল খা, আমাগর এই মা দিয়ে মধুমতি এবং মাথা ভাঙা দুটো, গো দিয়ে গড়াই। এইভাবে আপনারা মনে রাখতে পারেন, বাট নট নেসেসারি যে আপনার এই সেন্টেন্সটাই মনে রাখতে হবে। এটা নট নেসেসারি। আপনার এটা মনে রাখার কোনো দরকার নাই। আপনি যদি মনে করেন যে না, আপনি আপনার মতো করে কোনো কিছু মনে রাখবেন, তাহলে সেটা ভালো। এবং চাকরির ক্ষেত্রে যেটা দেখা যায়, টিচারের শিখাইয়া দেওয়া এই সেন্টেন্সগুলোর চাইতে আপনার নিজের বের করা সেন্টেন্সগুলো আপনার মনে থাকবে বেশি। আজকে এই একটা সেন্টেন্স আমি এখানে লিখে দিলাম, আপনাদের দেখে মনে হইতেছে বাহ, এভাবে তো মনে রাখা বেশ ভালো, এভাবে মনে রাখাই তো বেশ উপকার এবং মনে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি মনে থাকে না, এটা খুব রং একটা কনসেপ্ট। আজকে আমি এখানে একটা দুটো তিনটে চারটে করে দিব, এরকম করে আপনার টোটাল 15টা লেকচার শিট হবে। 15টা লেকচার শিটে আপনি দেখবেন টোটাল 60টা এরকম সেন্টেন্স হয়ে গেছে। আপনি তখন পদ্মার শাখা নদী মনে করার চেষ্টার চাইতে আপনার এই সেন্টেন্স মনে রাখাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। কাজেই এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো দেখে খবরদার, এই সেন্টেন্সগুলো দেখে মানে মোহাচ্ছন্ন হবেন না যে এই সেন্টেন্সগুলো দিয়ে আমি খুব দ্রুত মনে রাখতে পারবো। বেটার হয় যে আপনি আপনার মতো করে, আপনার লাইফের মতো করে, বা আপনার লাইফ থেকে যেটা আসে সেইভাবে আপনি আপনার মতো করে মনে রাখার চেষ্টা করেন। কোচিংয়ের শেখানো কোনো টিচারের সেন্টেন্স পারতপক্ষে মনে রাখার চেষ্টা করবেন না। এটা কিন্তু একদম সাধারণ জ্ঞানের শেষ ক্লাস যখন যাবেন, দেখবেন যে 60-65টা এরকম সেন্টেন্স হয়ে গেছে, তখন কিন্তু পারবেন না। ওকে, আমাদের সময় শেষের দিকে, আমরা একটু দ্রুত আগাই। দেখেন এখানে উপনদীও কিছু বলা আছে, পদ্মারই উপনদী। এখানেও একটা সেন্টেন্স দেওয়া আছে এবং এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা এক একটা নদীকে ডিনোট করতেছি। যমুনারও কিছু দেওয়া আছে। আহ দেখেন এখানে দেখেন, বাঙালি যুবতী দুধ কলা খায়। কলা শব্দটা আমি এইভাবে লিখছি, কারণ কলা শব্দটা আমি যদি লয় আকার দিতাম তাহলে আমি এখানে তিনটা নদীর নাম আনতে পারতাম না। কাজেই আপনারা যখন কোনো টেকনিক অ্যাপ্লাই করবেন, সেই টেকনিকটা আপনি পরীক্ষার হলে গিয়ে মনে রাখতে পারতেছেন কিনা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টেকনিক আপনি পড়ার টেবিলে বসে মনে মনে রাখলেন, যে আপনার ওই সময় ইনস্ট্যান্ট মনে হবে যে না, আমি এটা পারবো। বাট আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে, পড়ার টেবিলে যেটা আপনার কাছে যত ইন্টারেস্টিং মনে হয়, পরীক্ষার হলে গিয়ে সেটা আসলে তত ইন্টারেস্টিং থাকে না। কাজে এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। বাঙালি যুবতী দুধ কলা খায়, এই কলাটা আমাকে এইভাবে লিখতে হয়েছে, কল প্লাস এইভাবে, তা না হলে কতে করতোয়া, লতে ধরলা এবং আতে আত্রাই, এই তিনটা আমি এভাবে লিখতে পারতাম না। আরো কিছু নদী আছে একদম মানে লিমিটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে লিমিটেড ইনফরমেশন গুলো আসলে এখানে মনে রাখা দরকার এবং এখান থেকে আসলে কোনো ইনফরমেশন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কাজেই এই জিনিসগুলো মানে চেষ্টা করবেন মনে রাখার। এবং বারবার বলছি, এই জিনিসগুলো কিন্তু আপনার একদিন পড়লে বা আজকে পড়লেই মনে থাকবে তা না। এই জিনিসগুলো বারবারই আপনি দেখতে থাকবেন এবং পেজ উল্টাতে থাকবেন। এখানে কিন্তু অল্প কিছু ইনফরমেশন দেওয়া আছে, আরো অনেক ইনফরমেশন দেওয়ার ছিল, বাট আমরা মানে কাটছাট করে এই ইনফরমেশন গুলো দিছি যেগুলো আসলে না পড়লেই নয়। এখানে কিছু নোট নেওয়ার কথা বলছি নদী সম্পর্কিত। এই নোটগুলো নেবেন, এইটা একটু গুরুত্ব দিয়ে মনে রাখবেন। দেখেন বিভিন্ন সময় বিভিন্ন নদী একসাথে মিলিত হয়। একসাথে মিলিত হওয়ার যে স্থান, এই স্থান থেকে সাধারণত প্রশ্নগুলো আসে। পদ্মা এবং যমুনার মিলিত স্থান কোনটা? গোয়ালন্দ দৌলতদিয়া। ওই আবার বলতেছি, শুধু দৌলতদিয়া পড়ে যাবেন, গোয়ালন্দ পড়বেন না, এরকম করলে হবে না, দুটো একসাথে পড়বেন। এবং এই দুটো একসাথে মিলিত হওয়ার পর, ওই স্থানে মিলিত হওয়ার পর আবার যে পরবর্তীতে সেই নদী প্রবাহিত হলো, সেই নদী কি নামে প্রবাহিত হলো? পদ্মা হিসেবে প্রবাহিত হলো। এইভাবে বেশ কিছু নদী এখানে দিয়ে আছে। জাস্ট এই এই কয়েকটা জিনিস পড়বেন, এই কয়েকটা জিনিস পড়াটাই এনাফ। এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আসলে তেমন কিছু না, জাস্ট আপনারা কয়েকবার পড়লেই বুঝতে পারবেন এবং মনে রাখতে পারবেন। নদী নিয়ে বেশ কিছু ইনফরমেশন এখানে দিয়ে আছে। আমরা পরবর্তীতে যাই, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক। যেহেতু আমরা এই জিনিসটা আমাদের ইয়েতে সংবিধানের পুরো ক্লাসটাই আমরা এই জিনিসটা কভার করব, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক যেহেতু আমার সংবিধানের একটা টপিক এবং সংবিধানে আমরা বিস্তারিত পড়বো, তাই কাজে আমরা এখানে বিস্তারিত পড়বো না। শুধুমাত্র এই যে 4 নম্বর অনুচ্ছেদ, এটা একটু মনে রাখবেন। 4 নম্বর অনুচ্ছেদ মানে আমি সংবিধানের অনুচ্ছেদের কথা বলছি। সংবিধানের 153টার ভিতরে কত নম্বর অনুচ্ছেদে আমার এই জিনিসগুলোর কথা বলা আছে, জাতীয় সঙ্গীত কি হবে, জাতীয় পতাকা কি হবে, জাতীয় প্রতীক কি হবে, এই ব্যাপারগুলো সাধারণত বলা আছে। জাতীয় পতাকা এটা তো আমরা জানি, আমরা ছোটবেলায় যে প্যারাগ্রাফ পড়তাম, ন্যাশনাল ম্যাপ, ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ন্যাশনাল ফ্ল্যাগের ভিতরে আমরা তো এটা পড়ছিলাম 10:6, 5:3 এরকম। পতাকা দিবস আমরা 2রা মার্চ, এবং পতাকা অবমাননার যে জরিমানা, এটা গুরুত্বপূর্ণ।
উম, এখানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এইটা, খুবই কমন বাট খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের ব্যাপারটা তো আপনারা জানেনই, বাংলা ক্লাসে মনে হয় কিছুটা পড়ছেন। মোট এখানে লাইন আছে 25টা, বাট আমরা জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করি প্রথম 10টা লাইন। প্রেক্ষাপট কি? বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ আপনাদেরকে পড়াবো, আপনাদের বঙ্গভঙ্গ নিয়ে বিস্তারিত একটা সেশন আছে। দেশভাগ থেকে মুক্তিযুদ্ধ এই নামে একটা সেশন আছে, অর্থাৎ 1947-এর দেশভাগ থেকে নিয়ে শুরু করে একদম 1971-এর মুক্তিযুদ্ধের শেষ হওয়া পর্যন্ত এই সময় আমরা বঙ্গভঙ্গ নিয়ে বিস্তারিত পড়বো। স্যার বঙ্গভঙ্গের ইংরেজি অনুবাদ এটা কিন্তু প্রায় সময় আমাদের, স্যার লেখা কি একটু বোঝা যাচ্ছে না স্যার, একটু বড় করেন। ওকে, এটা কিন্তু প্রায় সময় আমাদের পরীক্ষাতে আসে। এটাকে আপনারা বাংলার প্রশ্ন বলতে পারেন, জেনারেল নলেজের প্রশ্ন বলতে পারেন। জাতীয় সঙ্গীত যে আমার সোনার বাংলা, এটা আসলে কবে গৃহীত হইলো? এটা গৃহীত হয়েছে আপনার এই যে, এই তারিখটা গুরুত্বপূর্ণ, তারিখটা একটু দেখবেন, কারণ তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে অনেকে আমরা মিস করে যাই। এবং জাতীয় সঙ্গীতের কথা বলা আছে সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদে। জাতীয় প্রতীকটা একটু খেয়াল করেন, এই প্রতীকটা খেয়াল করেন, এই যে এই প্রতীকটা আমি আরো জুম করে দিচ্ছি, এই প্রতীকটা একটু খেয়াল করবেন। এখানে একটা শাপলা ফুল দেখতেছেন, এবং শাপলা ফুলের তলায় ঢেউ খেলানো কিছু পানি, তার পাশে ধানের শীষ, এই পাশে 4টা স্টার, এবং এই পাশে কি যেন একটা, যে মাথার উপরে কি যেন একটা দেখা যাচ্ছে, কি যেন একটা দেখা যাচ্ছে, এটা হইতেছে পাটের পাতা। আমাদের যে একসময় জানতাম আমরা সোনালি আঁশ পাট, সেই পাটের পাতা। অর্থাৎ তাহলে আমি এখন যদি এখানে বলি, সাধারণত এখান থেকে যে প্রশ্নগুলো আসে, আমাদের যে জাতীয় প্রতীক, সে জাতীয় প্রতীকের মানে অবজেক্টগুলো কি কি আছে দেখেন খেয়াল করে। একটা শাপলা ফুল আছে, পানির ঢেউ আছে, দুই পাশে আছে ধানের শীষ, এবং এই পাশে আছে দুটো স্টার, এই পাশে আছে দুটো স্টার, এবং মাঝখানে আছে পাট পাতা, মানে পাট গাছের একদম কচি পাতা। এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্ন আসে যে জাতীয় প্রতীকে কোন গাছের পাতা ব্যবহার করেছে, কোন ধানের শীষ ব্যবহার করেছে। 4টা তারা ব্যবহার করা হয়েছে, 4টা স্টার ব্যবহার করেছে। এই 4টা স্টার আসলে কি মিন করে? 4টা স্টার কেন, 5টা স্টার কেন না, 6টা স্টার কেন না? আমরা যখন সংবিধান পড়বো, সংবিধান পড়ার সময় আমরা দেখবো যে আমাদের সংবিধানের 4টা মৌলিক বিষয় বলা আছে। আমরা এখন আর সেই 4টা মৌলিক বিষয়ের দিকে যাচ্ছি না। 4টা মৌলিক বিষয় বর্ণনা করা আছে 9, 10, 11, 12 সংবিধানের এই 4টা অনুচ্ছেদ, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, এই 4টা অনুচ্ছেদ অনুযায়ী 4টা মৌলিক বিষয় বর্ণনা করা আছে, এবং সেই 4টা মৌলিক বিষয়ের জন্যই আমরা এই 4টা স্তরের কথা বলতেছি। কে যেন কথা বলতেছেন, কাইন্ডলি একটু মিউট করেন। জাতীয় মনোগ্রামটা সাধারণত দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমার নিচে সরকার লেখা আছে, সাধারণত সরকারি দপ্তরে এই ব্যাপারগুলো ব্যবহার করা হয়। আবার বলি, এখানে ডিজাইনারটা খুব গুরুত্বপূর্ণ। ডিজাইনার খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিগত সালের বেশ কিছু প্রশ্ন আছে। আপনারা চেষ্টা করবেন সংবিধানের ক্লাসটায় উপস্থিত থাকার। সংবিধানের ক্লাসটা কিন্তু, আপনারা যদি সংবিধানের ক্লাসটা না করেন, ওই সংবিধানের ক্লাস করতে করতেই আপনার 1-2 মাস চলে যাবে। এই কারণে সংবিধানের ক্লাস করাটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে আছে একটু আমাদের প্রধান। অফিসিয়ালি ওনাকে মিউট করে দেন। কে কথা বলতেছেন ভাই? কে ভাই এটা আপনি? একটু মিউট করেন, হ্যাঁ ঠিক আছে। ওকে, দেখেন এখানে আমরা বেশ কিছু পূর্ববর্তী নাম, পরবর্তী নাম, এইগুলো নিয়ে আলাপ আলোচনা করছি। এগুলো দেখবেন, এগুলো আপনাদের একদিন পড়লেই বিষয়গুলো মনে থাকবে তা না, বারবার দেখতে থাকবেন। এগুলো অতটা ইম্পর্টেন্ট স্যার না, একটু আবার জুম একদম করেন। বাদ দেওয়া যাচ্ছে না। এখানে বেশ কিছু ভৌগোলিক, আপনারা মনে হয় স্লাইডটা দেখতে পাচ্ছেন না, এখানে বেশ কিছু ভৌগোলিক উপনাম দেওয়া আছে। ভৌগোলিক উপনাম থেকে আগে বেশ প্রশ্ন আসতো, ইদানিং প্রশ্ন আসার ট্রেন্ডটা একটু কমে গেছে। ভৌগোলিক উপনাম থেকে ট্রেন্ড কমে গেছে, তার মানে এই না যে প্রশ্ন একদমই আসবে না, আসলে কিন্তু তখন বিপদে পড়ে যাবো। ঠিক আছে, কাজেই এই জিনিসগুলো একটু দেখবেন। বাংলা একাডেমি নিয়ে বেশ কিছু কথাবার্তা বলা দরকার।
বাংলা একাডেমি প্রতিষ্ঠা হওয়ার অন্যতম একটা কারণ ছিল 1952 সালের ভাষা আন্দোলন। 52 সালের ভাষা আন্দোলন যদি না হতো তাহলে বাংলা একাডেমি হওয়ার খুব একটা প্রয়োজন ছিল না। এতগুলো মানুষ যখন মারা গেল, মারা যাওয়ার পরে টোটাল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষ যখন নড়ে চড়ে বসলো জিনিসটা নিয়ে, তখন একটা আলাপ আলোচনা এভাবে আসে যে আমাদের বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার গার্ডিয়ান হিসেবে আমরা একটা প্রতিষ্ঠানকে রাখতে পারি যে বাংলা ভাষার অভিভাবক হিসেবে কাজ করবে, এবং এরকম একটা প্রতিষ্ঠান আমরা তৈরি করব, এবং সেই প্রতিষ্ঠান নাম হইতেছে বাংলা একাডেমি। দেখেন, বাংলা একাডেমি থেকে প্রশ্ন আসে যেটা, বাংলা একাডেমি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, বাংলা একাডেমি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, এবং অপশনে আপনার ছোটখাটো কোনো অপশন থাকে না, একটা রেল লাইনের মতো লম্বা অপশন থাকে। এ নাম্বার অপশন অনেক বড়, বি নাম্বার অপশন অনেক বড়, সেইখান থেকে আপনার অপশনগুলো সিলেক্ট করতে হয়। আপনারা একটা জিনিস যদি মাথায় রাখেন, বাংলা একাডেমির মেইন কাজ হইতেছে বাংলা ভাষার অভিভাবকের দায়িত্ব পালন করা। যদি এইটা মাথায় রাখেন তাহলে আপনারা এই লম্বা লম্বা অপশনের ভিতর থেকে বাংলা একাডেমি প্রতিষ্ঠার যে কারণ, সেই কারণটা আপনারা খুঁজে বের করতে পারেন। এখানে আমি যে জিনিসগুলো দাগাই দিব, এত ইনফরমেশন আছে তো, যে জিনিসগুলো আমি বোল্ড করে দিচ্ছি বা আন্ডারলাইন করে দিচ্ছি, সেই জিনিসগুলো আপনারা জাস্ট পড়বেন, এর বেশি কোনো কিছু পড়ার দরকার নাই। বাংলা সাল টাল পড়ার দরকার নাই, জাস্ট ইংরেজি সালটা পড়বেন। বাংলা একাডেমির প্রতিষ্ঠা, মূল ভবন বা মূল মিলনায়তন, এটা যে এত গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং অনেক জায়গাতে এই প্রশ্নটা আসছে। বাংলা একাডেমির যে মূল মিলনায়তন, সেই মূল মিলনায়তনের নাম কি? আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। এবং মূল ভবন হইতেছে বর্ধমান হাউস, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ। পাশে সাল দিয়ে আছে, দেখেন সাল কিন্তু আমি মানে মার্ক করি নাই, কাজেই সাল পড়ার দরকার নাই। শুধুমাত্র মূল ভবনের নাম বর্ধমান হাউস, দ্যাটস এনাফ। দেখেন এখানে বেশ কিছু জিনিস আছে, আমি এখানে একটু অন্য কালার করে দিই। এই যে হলুদ কালারের যেই অংশটুকু দিলাম, এই অংশটুকুর কোনো কিছুই আপনারা বাদ দিবেন না। দেখেন, বর্তমান সভাপতি, বর্তমান মহাপরিচালক, ওই যে 5ই আগস্টে সরকার পরিবর্তনের পর এখানে বেশ কিছু পরিবর্তন আসে। বর্তমান সভাপতি, বর্তমান মহাপরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এরা কিন্তু দুইজনেই, যে আবুল কাশেম ফজলুল হক ইনি এবং এই যে ডক্টর মোহাম্মদ আজম, এরা দুইজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের টিচার কিন্তু। এবং 5ই আগস্টে সরকার পরিবর্তনের পরে এখানে একটা ম্যাসিভ চেঞ্জ আসে, এবং তার অনুযায়ী এটা, এবং বাংলা একাডেমি থেকে আগে, সরকার পরিবর্তনের আগে যে প্রশ্নগুলো হইতো, সেটা হইতেছে যে প্রথম পরিচালককে, প্রথম সভাপতিকে, এবং প্রথম মহাপরিচালককে, এইটা আসতো। আমি যতটুকু হলুদ কালি দিয়ে দাগাই দিছি বা হলুদ কালি দিয়ে মার্ক করে দিলাম, এই জিনিসগুলো মনে রাখবেন। এই যে দেখেন, এখানে একটা লাইন আছে, বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কারণে বা বিভিন্ন সামাজিক কারণে এই সালে 85, 97 এবং 2000 সালে বাংলা একাডেমি কোনো পুরস্কার দেওয়া হয় নাই। দ্যাটস ইট, আর কোনো কিছু দরকার নাই। এখানে দেখেন লাল রঙের একটা পত্রিকার নাম আছে, ধান শালিকের দেশ, এটা হচ্ছে বাংলা একাডেমি এই পত্রিকাটা বের করে 3 মাস পর পর, বুঝছেন? 3 মাস পর পর এই পত্রিকাটা বের করে। এটা হইতেছে একটা মানে কিশোর পত্রিকা, ছোটদের জন্য একটা পত্রিকা। উত্তরাধিকারটা খুবই গুরুত্বপূর্ণ। উত্তরাধিকার হইতেছে একটা সাহিত্য পত্রিকা, বাংলা একাডেমি এই পত্রিকাটা বের করে, এবং এই পত্রিকাটা যারা পড়াশোনা করে, যারা গবেষণা করে, এই উত্তরাধিকার পত্রিকাটা প্রত্যেকের কাছেই দেখবেন যে কোনো না কোনো কপি আছে, এবং যারা সিরিয়াস গবেষণা করে তাদের কাছে, এবং 3 মাস পর পর যে গবেষণাটা বেরোয়, 3 মাস পর পর এই গবেষণার এই পত্রিকাটা বেরোয়, 3 মাস পর পর তারা তাদের সাবস্ক্রিপশন করা থাকে, তারা 3 মাস পর পর এটা নিয়ে। এবং এটা কিন্তু খুবই জনপ্রিয়, উত্তরাধিকারে যে সৃজনশীল একটা ত্রৈমাসিক, বলা যায় যে শুধুমাত্র উত্তরাধিকার দিয়েই বাংলা একাডেমির জার্নালগুলো সম্পর্কে আইডিয়া করা যায়। কাজেই উত্তরাধিকার এই জার্নালটা বা এই পত্রিকাটা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবেন। বাংলা একাডেমি একটা বিজ্ঞান বিষয়ক পত্রিকা বের করে ষণ্মাসিক, মানে 6 মাস পর পর। অমর একুশে বইমেলা, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। দেখেন, অমর একুশে বইমেলার প্রতিষ্ঠাতা কে ছিল? শ্রী চিত্তরঞ্জন সাহা। এই লোক ব্যবসায়ী ছিলেন, এবং এই লোকই মূলত অমর একুশে বইমেলার জিনিসটা প্রচলন করেন। একবার করেন কি, উনি নিজস্ব কিছু বইপত্র নিয়ে বাংলা একাডেমিতে, ওই বাংলা একাডেমি চত্বরে একটা মাদুর টাদুর বিছায় ওই বই খাতা নিয়ে ওইখানে বসে যান, এবং জিনিসটা লোকজনের খুব আই ক্যাচিং হয় আর কি, এবং লোকজন বিষয়টা নিয়ে খুব মানে আগে তো কখনো মানুষ সেভাবে বইমেলা দেখে নাই, তো জিনিসটা মানুষের কাছে খুব ভালো লাগে, এবং তারা এই চিত্তরঞ্জন শাহর কাছে কিছু বই টই কেনে। এবং এই চিত্তরঞ্জন শাহ দেখা দেখি আরো কিছু মানুষজন তারা আশেপাশে এই মাদুর টাদুর পেতে এই জিনিসগুলো নিয়ে করা শুরু করে আর কি। তারপর আস্তে আস্তে এটা রাষ্ট্র
বিশেষ করে বাংলা একাডেমি যখন বাংলা একাডেমির দৃষ্টিতে নিয়ে আসা হয় তখন বাংলা একাডেমি ভাবে যে এটা তো বেশ ভালো একটা উদ্যোগ। তো তখন বাংলা একাডেমি এটা নেয় এবং নিয়ে বাংলা একাডেমি অনেক টাকা পয়সা খরচ করে তারা আগে বাংলা একাডেমির স্টলের ভিতরেই বইমেলা করতো এবং পরবর্তীতে তারা কি করে সোহরাওয়ার্দী উদ্যানে যায়, যেহেতু বাংলা একাডেমির স্টলের ভিতরে তারা পারে না। অমর একুশে বইমেলা আয়োজনকারী সংস্থার নাম কি? অমর একুশে বইমেলা আয়োজনকারী সংস্থার নাম বাংলা একাডেমি। বাংলা একাডেমি এই যে অমর একুশে বইমেলা থেকে প্রতি বছর বইমেলার শেষে ফেব্রুয়ারি মাসের শেষে বেশ কিছু পুরস্কার দেওয়া হয়। দেখেন এখানে বেশ কিছু পুরস্কার দেওয়া আছে। এখানে একটা পুরস্কার দেওয়া হয় সর্দার জয়নুদ্দিন স্মৃতি পুরস্কার। যারা বইমেলার বিভিন্ন স্টল দেয় সেই স্টলের ডিজাইনের উপরে ভিত্তি করে এই পুরস্কারটা দেওয়া হয়। পলান সরকার পুরস্কার, আপনারা পলান সরকারকে চেনেন কিনা জানি না, একজন বৃদ্ধ মানুষ ছিলেন যিনি ওই যে গিয়ে গিয়ে বই বিতরণ করতেন গ্রামে গিয়ে গিয়ে। একটা বইমেলা থেকে ফেব্রুয়ারি মাসে একটা বইমেলা থেকে যেই মানুষটা সর্বাধিক বই কেনে, সর্বাধিক বই কেনার জন্য তাকে সেরা ক্রেতা হিসেবে এই পলান সরকার পুরস্কারটা দেওয়া হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পুরস্কার। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এখানে 2010 সালে চালু হয়, এটা মনে রাখলেও হবে, এটা মনে না রাখলেও খুব বেশি সমস্যা নেই, তারপরে যদি চান মনে রাখতে পারেন। ওকে, এখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আমাদের যে এফডিসি আছে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, এইটা আপাতত অফ রাখতেছি। অফ রাখছি এই কারণে, কারণ আপনাদের জনসংখ্যার পরে একটা আলাদা ক্লাস হবে, তখন আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি এদেরকে নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো। যখন বিস্তারিত আলাপ আলোচনা করবো তখন এটা নিয়ে করবো। আপাতত আজকে আপনাদের এই লেকচারে এই টপিকটা পড়ার দরকার নাই। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন যেটা আছে, আপনারা এই দুটোর এই ইনফরমেশনগুলো একটু খেয়াল করবেন। শুধু সাল, তারিখ না। আচ্ছা, এই অবস্থান সেগুনবাগিচা, আমি সামহাও এটা ইয়ে করতে পারতেছি না, এই অবস্থানটা একটু পড়বেন। এফডিসি, আমরা ঢালিউড বলে যেই জিনিসটা চিনি সেটা হইতেছে এফডিসি, 1997 সালে, সরি 57 সাল। দেখেন জাদুঘর নিয়ে আমাদের বাংলাদেশে বেশ কিছু জাদুঘর আছে। জাদুঘর নিয়ে আপনারা আমাদের যে জাতীয় জাদুঘর, এই জাদুঘরের এই টপিকটা একটু দেখবেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর, এই জাদুঘরটা ছিল আগে ঢাকা জাদুঘর নামে, 1913 সালে এটা প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, জাতীয় জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয় 1983 সালে। স্থপতি বা ডিজাইনার, বারবার এই সমস্ত জায়গায় জাতীয় সংসদ যখন পড়াবো, জাতীয় সংসদের ডিজাইনার, এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা আসলে এর ডিজাইনার কে ছিলেন। এখানে বেশ কিছু জাদুঘর আছে, আশেপাশে বেশ কিছু সাল দেয়া আছে। সাল নট নেসেসারি যে আপনাকে পড়তে হবে, বিষয়গুলো এরকম না। জাস্ট কোন জাদুঘর কোনটা সেটা গুরুত্ব দিয়ে পড়বেন। এই প্রশ্নটা গান্ধী স্মৃতি জাদুঘর, এই প্রশ্নটা বেশ কয়েকটা জায়গায় আসছে। আরেকটা আসছে রাজশাহীতে, এই যে বরেন্দ্র গবেষণা জাদুঘর। আরেকটা আসছে লালন জাদুঘর। বাংলাদেশ ব্যাংকে যদি কেউ পরীক্ষা দেন, বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য এই টাকা জাদুঘরটা মনে রাখতে পারেন। আমি মার্ক করলাম না, টাকা জাদুঘর, ঠিক আছে। ওকে, এরপরে খেলাধুলা আছে। খেলাধুলা নিয়ে যা আছে এখানে সেই সবগুলো পড়বেন। এখানে আসলে তেমন আলাদা করে বলার কিছু নাই। এখানে তিনটা পুরস্কারের কথা বলা আছে, দেখেন। স্বাধীনতা পুরস্কার, 21শে পদক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়ে আমি একটু আগেই বললাম। স্বাধীনতা পুরস্কার হইতেছে আমাদের দেশের সর্বোচ্চ সম্মানজনক রাষ্ট্রীয় পদক, ঠিক আছে। স্বাধীনতা পুরস্কার, কেউ যদি স্বাধীনতা পুরস্কার পায়, আমাদের কোনো আমাদের দেশ থেকে কোনো নাগরিক যখন স্বাধীনতা পুরস্কার পায়, তখন আমরা বলি সে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানজনক এই পুরস্কারটা পাইছেন। এবং এইখান থেকে পুরস্কার, এই এই প্রশ্নটা, পুরস্কার থেকে এই প্রশ্নটা বারবার আসে। স্বাধীনতা পুরস্কার কত সাল থেকে চালু করা হয়? আর তেমন কিছুই এখান থেকে আসে না। অমর একুশে পদক, দ্বিতীয় বেসামরিক পদক। এই যে পদকের অর্থমূল্য 5 লক্ষ টাকা, 21শে পদকের অর্থমূল্য 4 লক্ষ টাকা, এগুলো পড়ার দরকার নাই, কিন্তু এগুলো দরকার নাই। প্রবর্তন করা হয় 76 সালে। এখান থেকে আর কিছু নাই। আজকে আপাতত যতটুকু পড়লাম মূলত এইটুকু পড়বেন, এবং এরপরে আমরা যে পরীক্ষার লিঙ্ক দেব, এই লিঙ্কটা ফলো করে পরীক্ষা দেবেন সবাই। পরীক্ষা দিয়ে নেক্সট ক্লাসে আসবেন।
আর আপাতত আজকে এটুকুই। আর যেভাবে বললাম, মুখস্থ করার চেষ্টা করবেন না কেউ, সবাই চেষ্টা করবেন জিনিসটা টেকনিক করে, আপনি নিজে নিজে টেকনিক করে, কোনো টিচারের শেখাই দেওয়া টেকনিকটা নিজে নিজে টেকনিক করে জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন। দ্যাটস ইট। আপনাদের সাথে আবার নেক্সট কোনো ক্লাসে আমার দেখা হবে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।